এখন আমরা চেঞ্জিং সেন্টেন্স নিয়ে আলোচনা করব, যেটা কিনা কোশ্চেন নাম্বার 4। চেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্সেস। নিচের, এখানে ফলোইং বলতে কি বুঝাইছে? নিচের বা নিম্নের, নিচের সেন্টেন্সগুলো পরিবর্তন করো অ্যাজ, যেমনটা ডিরেক্টেড, নির্দেশনা দেওয়া হয়েছে, সাইডে যে নির্দেশনা দেওয়া আছে এই নির্দেশনা অনুযায়ী সেন্টেন্সগুলো চেঞ্জ করো ইন দ্য ব্র্যাকেটস। ব্র্যাকেটের মধ্যে যেই ডিরেকশনগুলো দেওয়া আছে এটার উপর বেস করে সেন্টেন্সগুলো চেঞ্জ করো। আমাদেরকে একটা বিষয় মনে রাখতে হবে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বা চেঞ্জিং সেন্টেন্স মানে সেন্টেন্সটা চেঞ্জ হবে কিন্তু মিনিং চেঞ্জ হবে না। এই জন্য আমরা যখন সেন্টেন্সটাকে চেঞ্জ করব মিনিংটাও দেখে নিব। তো চলুন আমরা প্রথম যে সেন্টেন্স সেটা দেখে নেই। প্রথম সেন্টেন্সটা কি দেওয়া ছিল? এভরিবডি ওয়ান্টস, প্রত্যেকেই চায়, টু মেক, করতে, আ গুড রেজাল্ট, ভালো রেজাল্ট করতে, ইন দ্য এক্সামিনেশন, পরীক্ষায় ভালো করতে চাই প্রত্যেকেই। এটাকে স্যারা কি করতে বলছে? ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভের নিয়ম কি? ইন্টারোগেটিভ করার সময় আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে, ওই সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব থাকে, অক্সিলারি ভার্বটাকে শুরুতে নিয়ে আসবো। সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে ওটাকে নেগেটিভ বানাবো, আর নেগেটিভ দেওয়া থাকলে ওটাকে অ্যাফার্মেটিভ বানাবো। তবে আবার এখানে কথা আছে, যদি সেন্টেন্সের শুরুতে এভরিবডি, এভরিওয়ান অথবা অল থাকে তাহলে সেই ক্ষেত্রে হু দিয়ে করতে হয় সাধারণত। তাহলে আমরা কি করব? প্রথমে হু নিয়ে আসবো। এই হু এর পরে কি করতে হয়? ডু নট, ডাজ নট, ডিড নট নিয়ে আসতে হয়। সেন্টেন্সে যে ভার্বটা দেওয়া থাকবে মেইন ভার্ব, ওই মেইন ভার্ব দেখে। মেইন ভার্ব কি ছিল এখানে? ওয়ান্টস। ভার্বের সাথে এস ছিল, তাহলে আমরা ডাজ নট নিয়ে আসবো। যদি ওয়ান্ট থাকতো তাহলে ডু নট হতো, আর যদি ওয়ান্টেড থাকতো তাহলে ডিড নট হতো। যেহেতু ভার্বের সাথে এস দেওয়া আছে তাহলে আমরা কি নিব? ডাজ নট। হু ডাজ নট অথবা ডাজেন্ট। আর ডু ডাজ ডিডের পরে ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হয়, তাহলে ওয়ান্টসটা কি হয়ে যাবে? ওয়ান্ট হয়ে যাবে। হু ডাজ ইট ওয়ান্ট, কে চায় না? টু মেক, করতে, আ গুড রেজাল্ট ইন দ্য এক্সামিনেশন। আর লাস্টে অবশ্যই একটা কি করতে হবে? আমাদেরকে কোয়েশ্চেন মার্ক রাখতে হবে। আমি যদি রুলটা আরেকবার বলি, যদি আমরা কখনো ইন্টারোগেটিভ সেন্টেন্স পাই তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? প্রথমে ওই সেন্টেন্সে যে অক্সিলারি ভার্ব থাকবে ওইটাকে শুরুতে নিয়ে আসবো, আর ওই সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভে দেওয়া থাকে ওটাকে নেগেটিভ বানাবো, নেগেটিভে দেওয়া থাকলে ওটাকে অ্যাফার্মেটিভ বানাবো। আরেকটা কথা, যদি অক্সিলারি ভার্ব দেওয়া না থাকে তাহলে সেই ক্ষেত্রে কি করব? মেইন ভার্ব দেখে ডু ডাজ ডিড নিয়ে আসবো আমরা। আরেকটা রুল, সেটা কি? যদি কোনো সেন্টেন্সে বডি থাকে অথবা ওয়ান থাকে, এভরিওয়ান আর কি, এটা লিখে দেই এভরিওয়ান, অথবা অল থাকে, আর সেটাকে যদি ইন্টারোগেটিভ করতে বলে তাহলে সেই ক্ষেত্রে আমরা হু নিয়ে আসবো। আর হু এর পরে ডু নট, ডাজ নট অথবা ডিড নটের যে কোনো একটা নিয়ে আসবো মেইন ভার্বটা দেখে। যেহেতু মেইন ভার্বের সাথে এস ছিল তাহলে ডাজ নট হবে। যদি এটা জাস্ট ওয়ান্ট থাকতো তাহলে আমরা ডোন্ট লিখতাম, আর যদি ওয়ান্টেড থাকতো তাহলে সেক্ষেত্রে আমরা ডিড নট লিখতাম। আর এই ডু নট, ডাজ নট, ডিড নট এরপরে ভার্বটাকে বেস ফর্মে লিখতে হয়। বাকি যা আছে হুবহু লিখে দিব, আর লাস্টে একটা কোয়েশ্চেন মার্ক রেখে দিব। পরের কোয়েশ্চেনটা যদি আমরা দেখি, ইট ইজ নট অ্যান ইজি টাস্ক, এটা সহজ কাজ নয়। কি করতে বলছে? অ্যাফার্মেটিভ করতে বলছে। অ্যাফার্মেটিভ মানে কি? অ্যাফার্মেটিভ মানে হচ্ছে হা বোধক সেন্টেন্স লিখতে হবে, যেখানে কোনো নট বা নেগেটিভ জাতীয় ওয়ার্ড লিখতে পারবো না। এটা নিয়মটা কি? যখন স্যারা বলবে অ্যাফার্মেটিভ করতে, তখন আমরা সেন্টেন্সে একটা নট বা নেগেটিভ ওয়ার্ড দেওয়া থাকবে, এটাকে বাদ দিয়ে দিব, আর এরপরে যে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বটা দেওয়া থাকে সাধারণত ওই অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বটাকে বিপরীত ওয়ার্ডে লিখতে হয়। তো চলুন আমরা সেন্টেন্সটা আরেকবার পড়ি। ইট ইজ নট অ্যান ইজি টাস্ক, ইজি মানে সহজ, টাস্ক মানে কাজ, এটা সহজ কাজ নয়। কোনটা? এই ইট বলতে কি বুঝাইছে? ওই যে পরীক্ষায় যে ভালো রেজাল্ট করা, এটাকে বুঝাইছে। পরীক্ষায় ভালো করা সহজ কাজ নয়, তার মানে কেমন কাজ? ডেফিনেটলি কঠিন কাজ, তাই না? তো আমরা বলতে পারি, এই যে দেখেন এখানে একটা নট দেওয়া ছিল, তাহলে এই নটটাকে লেখা যাবে না, আর এরপরে যে অ্যাডজেক্টিভটা দেওয়া ছিল এর বিপরীত ওয়ার্ড লিখতে হবে। ইজি মানে সহজ, তার বিপরীত শব্দ কি? কঠিন। তো কঠিন ইংলিশ কি কি বলতে পারি? আমরা হার্ড বলতে পারি, ডিফিকাল্ট বলতে পারি, আমরা টাফ, এগুলো নিতে পারি। তাহলে ইট ইজ, নট কি আর লেখা যাবে? নট আর লেখা যাবে না, কারণ নট যদি লেখি তাহলে এটা আর অ্যাফার্মেটিভ হবে না। তাহলে ইট ইজ, এই ইজির বিপরীত কি? আমরা বলতে পারি ইজি মানে সহজ, তার বিপরীত হচ্ছে কঠিন, বলতে পারি হার্ড। এখানে একটা বিষয় খেয়াল করতে হবে, ইজির কারণে এই যে ই ছিল ভাওয়েল সাউন্ড, যার কারণে এখানে অ্যান ব্যবহার করা হয়েছে। যেহেতু এইচ এটা একটা কনসোনেন্ট সাউন্ড, তাহলে তার আগে কি বসবে? এ।
বা আ বলতে পারি আমরা। ইট ইজ আ হার্ড, বাকি আছে কি টাস্ক। ইট ইজ আ হার্ড টাস্ক, বা বলতে পারি ইট ইজ আ ডিফিকাল্ট টাস্ক, বা বলতে পারি ইট ইজ আ টাফ টাস্ক। এরপরটা যদি আমরা খেয়াল করি সি নাম্বার কোয়েশ্চেনটা, বিং ইন্ডাস্ট্রিয়াস পরিশ্রমী হয়ে এভরি স্টুডেন্ট প্রত্যেকটা শিক্ষার্থী ক্যান মেক আ গুড রেজাল্ট ভালো রেজাল্ট করতে পারে। কি করতে বলছে এটা? নেগেটিভ। নেগেটিভের নিয়ম কি? নেগেটিভ অ্যাফার্মেটিভের ঠিক বিপরীত। অ্যাফার্মেটিভ করার সময় নটটাকে বাদ দিতে হয় আর এরপরে বিপরীত ওয়ার্ড নিতে হয়। নেগেটিভ করার সময় কি করতে হয়? নট নিয়ে আসতে হয়, অক্সিলারি ভার্বের পরে নট নিয়ে আসতে হয় আর এরপর যে ওয়ার্ড থাকে ওই ওয়ার্ডের সাধারণত বিপরীত ওয়ার্ড নিতে হয়। তো আমরা সেন্টেন্সটা যদি খেয়াল করি, বিং ইন্ডাস্ট্রিয়াস পরিশ্রমী হয়ে এভরি স্টুডেন্ট প্রত্যেকটা শিক্ষার্থী ক্যান মেক আ গুড রেজাল্ট ভালো রেজাল্ট করতে পারে। পরিশ্রমী হইলে ভালো রেজাল্ট করতে পারে, তাহলে ভালো রেজাল্ট করতে পারবে না কখন? পরিশ্রম ছাড়া, তাই না? তো ছাড়ার ইংলিশ কি? উইদাউট। তাহলে উইদাউট বিং ইন্ডাস্ট্রিয়াস পরিশ্রমী হওয়া ছাড়া, পরিশ্রমী হওয়া ছাড়া এভরি স্টুডেন্ট ক্যান মেক আ গুড রেজাল্ট প্রত্যেকটা শিক্ষার্থী কি ভালো রেজাল্ট করতে পারবে? পারবে না, কেউই পারবে না, তাই না? তাহলে এভরিটা কি হয়ে যাবে? নো হয়ে যাবে। নো স্টুডেন্ট, নো স্টুডেন্ট ক্যান মেক, বাকি যা আছে সব সেম বসে যাবে। তো উইদাউট বিং ইন্ডাস্ট্রিয়াস পরিশ্রমী হওয়া ছাড়া, এখানে কিন্তু একটা কমা আছে, পরিশ্রমী হওয়া ছাড়া নো স্টুডেন্ট ক্যান মেক আ গুড রেজাল্ট কোনো শিক্ষার্থী ভালো রেজাল্ট করতে পারে না। এখানে এই যে এভরি পরিবর্তন নো কেন কেন আনা হয়েছে? ওই যে মিনিং, সেন্টেন্স চেঞ্জ হয়েছে কিন্তু মিনিং কিন্তু চেঞ্জ হয় নাই। আমরা যদি এখানে এভরিটা এভরি রেখে দিতাম তাহলে মিনিংটা কেমন হতো দেখেন, উইদাউট বিং ইন্ডাস্ট্রিয়াস পরিশ্রমী হওয়া ছাড়া এভরি স্টুডেন্ট ক্যান মেক আ গুড রেজাল্ট প্রত্যেকটা শিক্ষার্থী ভালো রেজাল্ট করতে পারে। তাহলে পরিশ্রম ছাড়াই যদি ভালো রেজাল্ট করা যায় কেউ কি পরিশ্রম করবে? করবে না। তো এই কারণে এই যে মিনিংটাকে ঠিক রাখার জন্য এইখানে এভরি পরিবর্তে নো ব্যবহার করা হয়েছে। এরপরে যদি আমরা খেয়াল করি, দ্য আইডল অলস জাতিরা যার হচ্ছে অলস, অলওয়েজ ল্যাগ বাহাইন্ড, ল্যাগ মানে পিছিয়ে যাওয়া, বাহাইন্ড মানে পিছনে, তারা পিছনে পিছায় যায় বা পিছে পড়ে যায়। যারা অলস আছে এই অলস জাতিরা পিছিয়ে যায়। কমপ্লেক্স করতে বলছে। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে যে রুলগুলো, ওই রুলগুলো আমি আমার এই ক্লাস শেষে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ইনশাল্লাহ। আর ওইখানে যে রুলগুলো আছে ওই রুলগুলোর মধ্যে একটা রুলও এখানে দেওয়া নাই, অর্থাৎ এটা আউট অফ রুলস। কমপ্লেক্স করতে বলছে অথচ কোনো রুলসে নাই। যখন আমরা দেখব কোন একটা সিম্পল সেন্টেন্স যেখানে কোনো রুল নাই, সিম্পল সেন্টেন্সের 8টা যে রুল, ওই রুল নাই অথচ ওইটাকে কমপ্লেক্স করতে বলছে, সেই ক্ষেত্রে আমরা ইট ইজ নিয়ে আসবো। তাহলে আগে শুরুতে নিয়ে আসি আমরা ইট ইজ। এই ইট ইজের পরে সাবজেক্ট নিতে হয় ওই সেন্টেন্সের। সাবজেক্ট কি ছিল এখানে? দ্য আইডল। তাহলে ইট ইজ দ্য আইডল, এটা হচ্ছে অলসেরা বা অলস জাতি। এরপরে হু হুইজ দ্যাটের যে কোনো একটা নিয়ে আসতে হয় সাবজেক্ট দেখে। যেহেতু এখানে সাবজেক্টটা কি ছিল? দ্য আইডল ছিল, তাহলে আমরা কি নিয়ে আসবো? হু নিয়ে আসবো। আইডল তো ব্যক্তি, ব্যক্তিকে বোঝালে হু হয়, ব্যক্তিবাদে যাই থাকুক তার পরিবর্তে হুইচ বা দ্যাট হয়। তাহলে ইট ইজের পরে সাবজেক্টটা নিতে হবে, ইট ইজ দ্য আইডল। আর সাবজেক্টের পরেই রিলেটিভ প্রোনাউন হু হুইজ দ্যাটের যে কোনো একটা নিয়ে আসতে হয়। যেহেতু এখানে ব্যক্তি ছিল এই জন্য আমরা রিলেটিভ প্রোনাউন হু নিয়ে আসবো। ব্যক্তিবাদে অন্য যে কোনো কিছু থাকুক সেক্ষেত্রে হুইচ অথবা দ্যাট নিতে হয়। তাহলে কি হবে? বাকি আছে অলওয়েজ ল্যাগ বাহাইন্ড, হু অলওয়েজ ল্যাগ বাহাইন্ড। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে এই একটাই কি রুল, অন্য কোনো রুলে লেখা যাবে না? হ্যাঁ, অন্য অনেক রুলে লেখা যাবে, তবে এটা একটা রুল আর কি, যার যেটা সহজ লাগে সে এটা অ্যাপ্লাই করতে পারে। এরপরটা যদি আমরা দেখি, দে মাস্ট ওয়ার্ক হার্ড, তারা অবশ্যই কঠোর পরিশ্রম করে, সো দ্যাট যাতে দে ক্যান প্রসপার ইন লাইফ, যাতে কিনা তারা জীবনে সফল হতে পারে। এখানে সিম্পল করতে বলছে সেন্টেন্সটাকে। তো দেখতে হবে এটা কিসে দেওয়া আছে। এখানে দে একটা সাবজেক্ট, দে আর একটা সাবজেক্ট, দুইটা সাবজেক্ট, মাস্ট একটা ফাইনাইট ভার্ব, কেন ছাড়া একটা ফাইনাইট ভার্ব, দুইটা সাবজেক্ট দুইটা ফাইনাইট ভার্ব, তার মানে এটা কমপ্লেক্স অথবা কম্পাউন্ডের যে কোনো একটা। কম্পাউন্ডে সাধারণত অ্যান্ড বাট অরের যে কোনো একটা থাকে, পুরো সেন্টেন্সে অ্যান্ড বাট অরের কোনো কিছু নাই, তার মানে এটা কম্পাউন্ড না, তাহলে ডেফিনেটলি এটা কি? কমপ্লেক্স সেন্টেন্স। আবার দেখেন সো দ্যাট আছে, সো দ্যাট থাকে কোথায়? কমপ্লেক্স সেন্টেন্সে থাকে, তার মানে এটা কমপ্লেক্স সেন্টেন্সে আছে। তাহলে আমরা সিম্পল যদি করি, সো দ্যাটের রুলটা কি মনে আছে? আচ্ছা আমি এখানে ছোট্ট করে লিখে দেই, টু থাকলে এই টু এর পরিবর্তে আমরা কি লিখি? সো দ্যাট, তারপরে কি লিখি? সাবজেক্ট লিখি, এরপরে ক্যান অথবা কুড। অর্থাৎ
কোনো সিম্পল সেন্টেন্সে যদি টু থাকে, এই টু এর পরিবর্তে কমপ্লেক্স করার সময় সো দ্যাট, সাবজেক্ট, এরপর ক্যান অথবা কুড লিখতে হয়। প্রেজেন্ট টেন্স হলে ক্যান লিখতে হয়, পাস্ট টেন্স হলে কুড লিখতে হয়। এবার খেয়াল করুন এখানে কি দেওয়া ছিল, সো দ্যাট দেওয়া ছিল, এই যে সো দ্যাট, তারপর সাবজেক্টও দেওয়া আছে, তারপর কি ক্যান অথবা কুডও দেওয়া আছে, এই যে ক্যান অথবা কুডও দেওয়া আছে। আর এটাকে কি করতে বলছে, সিম্পল, তাহলে একেবারেই সিম্পল। কি করব আমরা, এর আগে তো সব ঠিক থাকবে, এই সো দ্যাট, সাবজেক্ট, ক্যান, এইটুকুর পরিবর্তে জাস্ট টু নিয়ে আসবো, একেবারে সহজ নিয়ম। তাহলে আনসারটা কি হবে, দে মাস্ট ওয়ার্ক হার্ড, তারা অবশ্যই কঠোর পরিশ্রম করবে, টু প্রসপার ইন লাইফ, জীবনে সফল হতে। ঠিক একইভাবে যদি টু দেওয়া থাকে আর ওটাকে যদি কমপ্লেক্স করতে বলে, তাহলে এই টু এর পরিবর্তে সো দ্যাট, সাবজেক্ট, ক্যান অথবা কুড লিখতে হবে। আশা করি বুঝতে পারছেন আপনারা। এরপরে যদি আমরা খেয়াল করি, কান্ট গার্লস ওয়ার্ক অ্যাজ মাচ অ্যাজ বয়েজ, মেয়েরা কি ছেলেদের মতো সমপরিমাণ কাজ করতে পারে না, এটাকে কি করতে বলছে, অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ মানে কি, অনেকেরই প্রশ্ন যে অ্যাসার্টিভ বলতে অ্যাকচুয়ালি কি বুঝাই। অ্যাসার্টিভ বলতে বুঝাই মিনিংটা ঠিক থাকবে, তবে সেন্টেন্সে শুরু করতে হবে কি দিয়ে, সাবজেক্ট, ভার্ব, আদার্স। আদার্স মানে এখানে হতে পারে অবজেক্ট, হতে পারে কমপ্লিমেন্ট, হতে পারে এক্সটেনশন, সাবজেক্ট, ভার্ব, আদার্স। তাহলে আমাদের প্রথমে এই সেন্টেন্সের সাবজেক্টটাকে লিখতে হবে। সাবজেক্ট কি ছিল, আচ্ছা যদি আমরা বাংলা বুঝি, কান্ট গার্লস ওয়ার্ক, মেয়েরা কি কাজ করতে পারে না, অ্যাজ মাচ অ্যাজ বয়েজ, ছেলেদের মতো সমপরিমাণ কাজ করতে পারে না, হ্যাঁ অবশ্যই পারে। তাহলে পারে মিনিংটা কেমন আসতেছে, পারে। তাহলে আমরা প্রথমে সাবজেক্ট লিখবো। এই সেন্টেন্সের সাবজেক্ট কি, এই যে ভার্বের কাজটা কি করতেছে, বা ভার্বটা কার সম্পর্কে, গার্লস সম্পর্কে, এই গার্লস হচ্ছে সাবজেক্ট। তাহলে নিয়ে আসলাম গার্লস। সাবজেক্টের পরে কি লাগে, ভার্ব লাগে। মেয়েরা কি কাজ করতে পারে না, হ্যাঁ পারে, তার মানে এটা হা বোধক, তাহলে এই নটটা লেখা যাবে না। তাহলে গার্লস ক্যান ওয়ার্ক, মেয়েরা কাজ করতে পারে, কেমনটা, অ্যাজ মাচ অ্যাজ বয়েজ, ছেলেদের মতো কাজ করতে পারে। এরপরটা যদি খেয়াল করি আমরা, জি নাম্বারটা, স্টুডেন্টস শুড অবজার্ভ, শিক্ষার্থীদের লক্ষ্য করা উচিত, পালন করা উচিত, দ্য রুলস অফ হেলথ, স্বাস্থ্যের যে নিয়ম আছে এই স্বাস্থ্যের নিয়ম মেনে চলা উচিত, পালন করা উচিত। ইন্টারোগেটিভ করতে বলছে, মনে আছে কি ইন্টারোগেটিভের নিয়ম কি, ইন্টারোগেটিভ বলতে বোঝাই ওই সেন্টেন্সে যে অক্সিলারি ভার্ব দেওয়া থাকবে ওটাকে শুরুতে নিয়ে আসবো, আর যদি ওটা অ্যাফার্মেটিভ থাকে সেন্টেন্সটা, তাহলে ওটাকে নেগেটিভ বানাবো, আর নেগেটিভ যদি দেওয়া থাকে ওটাকে অ্যাফার্মেটিভ বানাবো আমরা। এই অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ বা নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ কেন করতে হয়, মিনিংটা ঠিক রাখার জন্য। যেমন শিক্ষার্থীদের উচিত যে নিয়ম, স্বাস্থ্যের যে নিয়ম কানুন আছে ওটা মেনে চলা, তো আমরা যদি বলি যে শিক্ষার্থীদের উচিত কি স্বাস্থ্যের নিয়ম কানুন মেনে চলা, এটা এক মিনিং। আর একটা যদি বলি শিক্ষার্থীদের কি উচিত না স্বাস্থ্যের নিয়ম কানুন মেনে চলা, এটা আর এক মিনিং দেয় কিন্তু। তাহলে আমরা প্রথমে কি করব, অক্সিলারি ভার্বটাকে শুরুতে নিয়ে আসবো। অক্সিলারি ভার্ব কি ছিল এখানে, শুড ছিল, তো শুডটা নিয়ে আসবো। এরপর দেখতে হবে এই সেন্টেন্সটা কি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ, যেহেতু পুরো সেন্টেন্সে কোনো নট বা নেগেটিভ ওয়ার্ড নাই, তার মানে এটা অ্যাফার্মেটিভে দেওয়া আছে, এটাকে নেগেটিভ বানাবো, শুডেন্ট। এরপরে বাকি যা যা আছে হুবহু আমরা বসাই দিব, শুডেন্ট স্টুডেন্টস অবজার্ভ দ্য রুলস অফ হেলথ, বাকি যা আছে হুবহু বসে যাবে, আর লাস্টে একটা কোয়েশ্চেন মার্ক দিতে হবে। এর পরের সেন্টেন্সটা যদি আমরা দেখি, অ্যান আইডল স্টুডেন্ট লিডস আ ভেরি মিজারেবল লাইফ, একজন অলস শিক্ষার্থী খুবই শোচনীয় বা কষ্টের জীবনযাপন করে। এক্সক্লেমেটরি করতে বলছে। এক্সক্লেমেটরি মানে কি আমরা জানি, এক্সক্লেমেটরি মানে হচ্ছে বিস্ময়সূচক, আবেগসূচক যে বাক্য ওইটা। এই এক্সক্লেমেটরি শুরু হয় সাধারণত হোয়াট অথবা হাউ দিয়ে। কখন হোয়াট আর কখন হাউ, যদি সেন্টেন্সে এ অথবা অ্যান দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে হোয়াট দিয়ে শুরু করতে হয়। অন্যদিকে যদি এ অথবা অ্যান না থাকে, শুধু একটা ভেরি থাকে অথবা একটা অ্যাডভার্ব দেওয়া থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে হাউ দিয়ে সেন্টেন্সটাকে স্টার্ট করতে হয়। অর্থাৎ এক্সক্লেমেটরি মানেই হচ্ছে সেন্টেন্সটা শুরু হবে হয় হোয়াট দিয়ে, আদারওয়াইজ হাউ দিয়ে। এ বা অ্যান থাকলে হোয়াট হবে, আর শুধু ভেরি বা অ্যাডভার্ব থাকলে হাউ দিয়ে শুরু করতে হবে। তো চলুন আমরা দেখি এখানে কি দেওয়া আছে। এই যে খেয়াল করুন এখানে আ ভেরি দেওয়া আছে, আ ভেরি দেওয়া থাকলে এইটুকুর পরিবর্তে আমরা শুরু করব হোয়াট আ দিয়ে, তাহলে হোয়াট আ। বাকি আছে কি মিজারেবল লাইফ,
আমাদের তো ডান সাইডে সবকিছু লেখা শেষ, এবার চলে আসবো আমরা যা যা বাকি আছে সেগুলো। বাকি আছে কি, অ্যান আইডল স্টুডেন্ট লিডস, আর লাস্টে আমাদেরকে অবশ্যই একটা এক্সক্লেমেশন মার্ক দিতে হবে, যেহেতু এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, এক্সক্লেমেশন মার্ক অবশ্যই দিতে হবে। তো হোয়াট আ মিজারেবল লাইফ, কি একটা কষ্টের জীবন, অ্যান আইডল স্টুডেন্ট লিডস, একজন অলস শিক্ষার্থী যাপন করে বা কাটায়। এরপরে যদি আমরা দেখি, আ হার্ড ওয়ার্কিং পারসন, একজন কঠোর পরিশ্রমী ব্যক্তি, ক্যান সি, দেখতে পারে, দ্য লাইট অফ প্রসপারিটি, প্রসপারিটি মানে উন্নতি, আর লাইট মানে আলো, উন্নতির আলো দেখতে পারে। কমপ্লেক্স করতে বলছে, দেখতে হবে এটা কিসে দেওয়া আছে। আ হার্ড ওয়ার্কিং পারসন একটাই সাবজেক্ট, পুরো সেন্টেন্সে আর কোনো সাবজেক্ট নাই, আর কোনো ফাইনাইট ভার্ব নাই। ক্যান একটাই ফাইনাইট ভার্ব, একটাই সাবজেক্ট একটাই ফাইনাইট ভার্ব, আর কোনো সাবজেক্টও নাই আর কোনো ফাইনাইট ভার্বও নাই, তার মানে সিম্পল সেন্টেন্সে দেওয়া আছে। সিম্পল সেন্টেন্সে দেওয়া আছে, দেখি আমরা কোনো রুল আছে নাকি, পুরো সেন্টেন্সে কোনো রুল নাই। টু, তারপর হচ্ছে ইন স্পাইট অফ, বাই প্লাস ভার্বের সাথে আইএনজি, উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি, এগুলো কোনো কিছু দেওয়া নাই, বা শুধু ভার্বের সাথে আইএনজি, কোনো কিছুই দেওয়া নাই। তার মানে এটা রুলসে নাই, রুলসে নাই, অথচ কি করতে বলছে, কমপ্লেক্স করতে বলছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে ওই যে আগের নিয়ম ইট ইজ নিয়ে আসবো আমরা। ইট ইজের পরে কি নিয়ে আসবো, সাবজেক্ট। সাবজেক্ট কোনটা, এই যে ভার্বের আগে পুরোটাই সাবজেক্ট, আ হার্ড ওয়ার্কিং পারসন, ইট ইজ আ হার্ড ওয়ার্কিং পারসন। ইট ইজের পরে ওই সেন্টেন্সের সাবজেক্টটা নিলাম, এখন কি নিতে হবে, একটা কনজাংশন নিতে হবে, একটা রিলেটিভ প্রোনাউন নিতে হবে, হু ইজ দ্যাটের। যেহেতু পারসন ব্যক্তি, ব্যক্তি হলে আমরা কি ব্যবহার করি, হু ব্যবহার করি। ইট ইজ আ হার্ড ওয়ার্কিং পারসন হু, এরপর বাকি যা যা আছে হুবহু বসাই দিব। ক্যান সি দ্য লাইট অফ প্রসপারিটি। আশা করি বুঝতে পারছেন। তাহলে আমরা দেখব যদি কোনো একটা সিম্পল সেন্টেন্স দেওয়া আছে অথচ কোনো রুলসে নাই, আর ওটাকে কমপ্লেক্স করতে বলছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা ইট ইজ নিয়ে আসবো। ইট ইজের পরে সাবজেক্ট নিয়ে আসবো, ওই সেন্টেন্সের যে সাবজেক্টটা দেওয়া থাকবে ওই সাবজেক্ট, সাবজেক্টের পর একটা রিলেটিভ প্রোনাউন নিয়ে আসবো, হু ইজ দ্যাটের যে কোনো একটা। যদি ব্যক্তিকে বোঝায় তাহলে হু হবে, ব্যক্তিবাদে যাই থাকুক তার পরিবর্তে হুইচ অথবা দ্যাট হবে। লাস্ট সেন্টেন্স যেটা, সেটা কি, বাই ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রমের দ্বারা, ইউ ক্যান অলসো চেঞ্জ ইউর কন্ডিশন, তুমিও তোমার যেই অবস্থা আছে বা পরিস্থিতি আছে ওটাকে চেঞ্জ করতে পারবা। কম্পাউন্ড করতে বলছে, কম্পাউন্ড মানে কি, দুটা সাবজেক্ট লাগবে, দুটা ফাইনাইট ভার্ব লাগবে, আর দুই ক্লজের মাঝখানে অ্যান্ড বাট অরের যে কোনো একটা কনজাংশন লাগবে। এখানে খেয়াল করি আমরা, শুরু হয়েছিল কি দিয়ে, বাই। বাই দিয়ে কোনো সেন্টেন্স শুরু হলে কম্পাউন্ডে কি হয়, এই যে কমা আছে এই কমার পরিবর্তে অ্যান্ড হয়। তার আগে শুরু করতে হয় কি দিয়ে, মনে রাখবেন, কম্পাউন্ড সেন্টেন্স শুরুই হয় সাবজেক্ট দিয়ে। আর আমরা যদি একটা সেন্টেন্স সাবজেক্ট দিয়ে শুরু করি, সাবজেক্টের পরে কিসের প্রয়োজন হয়, ফাইনাইট ভার্বের প্রয়োজন হয়। তাহলে কম্পাউন্ড মানে দুইটা সাবজেক্ট, দুইটা ফাইনাইট ভার্ব লাগবে, আর মাঝখানে যে কমাটা দেওয়া থাকবে এই কমার পরিবর্তে অ্যান্ড হবে। যদি বাই দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে, তাহলে আমরা প্রথমে কি করব, সাবজেক্ট নিব। সাবজেক্ট কোথায় থাকে, এই যে কমার পরে, কমার পরে কি ছিল, ইউ, তো নিয়ে আসবো আমরা ইউ। সাবজেক্টের পরে কি লাগবে, ফাইনাইট ভার্ব লাগবে। এখানে ফাইনাইট ভার্ব তো ছিল না, নন ফাইনাইট ভার্ব ছিল ওয়ার্কিং। ওয়ার্কিং কেন নন ফাইনাইট, কারণ এখানে আইএনজি দেওয়া আছে, আইএনজি থাকে যে ভার্বের সাথে ওটাকে বলা হয় নন ফাইনাইট ভার্ব। তাহলে এই আইএনজিটা আমাদের বাদ দিতে হবে। দেখতে হবে পরের ক্লজটা কোন টেন্স, ক্যান, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, তাহলে এই ওয়ার্কটাকেও প্রেজেন্ট টেন্সে রাখতে হবে। তাহলে ওয়ার্ক, ইউ ওয়ার্ক, বাকি আছে কি হার্ড। প্রশ্ন করতে পারেন যে বাই কোথায় গেল, বাই তো থাকে সিম্পল সেন্টেন্সে, আর আমরা করতেছি কম্পাউন্ড সেন্টেন্স, এই কারণে বাই লেখা যাবে না। ইউ ওয়ার্ক হার্ড, আর এই কমার পরিবর্তে কি হবে, অ্যান্ড। বাকি কমার পরে যে ক্লজটা থাকে ওটাকে চেঞ্জ করতে হয় না, তাহলে যা আছে তাই। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে কমার পরে সাধারণত প্রিন্সিপাল ক্লজ থাকে, আর প্রিন্সিপাল ক্লজের কোনো চেঞ্জ হয় না, যা চেঞ্জ করে সাবঅর্ডিনেট ক্লজে চেঞ্জ করতে হয়। ইউ ক্যান অলসো, যা আছে সব সেম বসে যাবে। এবার একটা জিনিস খেয়াল করি আমরা, এই যে কম্পাউন্ড সেন্টেন্স লিখলাম, এখানে প্রথমে সাবজেক্টটা কি ছিল, ইউ, পরের ক্লজের সাবজেক্টটা কি ছিল, ইউ ছিল। কম্পাউন্ড সেন্টেন্সে যদি দুইটা ক্লজের সাবজেক্টই ইউ হয় তাহলে আমরা প্রথমটা লিখবো না, তাহলে আমাদের শুরু হবে কি দিয়ে, ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করো, অ্যান্ড, এবং ইউ ক্যান অলসো চেঞ্জ ইউর কন্ডিশন। আশা করি আপনারা বুঝতে পারছেন এই পর্যন্ত। চলে যাবো এখন আমরা আমাদের পরবর্তী টপিকে।